যে অকথ্য ভাষায় আমাকে বাজে কথা বলা হয়েছে, আমাকে জেন্ডার নিয়ে আমাকে বাজে কথা বলা হয়েছে, নর্তকী ডাকা হয়েছে, টিস্যু পেপার বলা হয়েছে, যে দল আমাকে ইউজ করে টিস্যু পেপারের মতো ফেলে দিয়েছে দলের পদধারী নেতারা, এবং বুক ফুলিয়ে ওরা যা আমি আগাতে থাকি, ওটা জলস্রোত হতে থাকে, আরো আগাতে থাকি, ওটা জনসমুদ্র হতে থাকে, আরো আগাতে থাকি, ওটা জনসভা হয়ে যায়। শেষে আমি যেখানে যাই দেখা যায় সেটা দেখা যায় কি যে নির্বাচনটা তো আসলে কেবলমাত্র প্রার্থীদের উপর নির্ভরশীল নয়। এখানে মাঠে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো, সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বোপরি প্রশাসন, তাদের একটা বিরাট ভূমিকা থাকে মাঠে। সো প্রত্যেকে যার যার ভূমিকা ঠিকভাবে পালন করবে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা দাঁড়াবে, মানুষকে তো অভয় দিতে হবে, সাধারণ ভোটারদেরকে তো অভয় দিতে হবে যাতে তারা ভোট কেন্দ্রে যায়। এবং দেখুন, আমার ভোটারদের, আমার কর্মীদেরকে লাগাতার ভয় দেখানো হচ্ছে, বিএনপির তরফে। বিএনপির নেতা কর্মীরা বলছে যে আমরা তো ক্ষমতায় আসবো, তখন দেখে নিব। মানে একটা দলের মানসিকতা চিন্তা করেন, যে 17 বছরেও তাদের কোনো শিক্ষা হয় নাই, তারা এখন আবার হুমকি দেয় একটা স্বতন্ত্র প্রার্থীর নেতা কর্মীদেরকে যে আমরা ক্ষমতায় আসলে দেখ। ভোট এমন একটা বিষয় যে এটার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। জনপ্রিয়তার ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত, কিন্তু প্রশাসনের এখানে একটা রোল আছে। প্রশাসন ভীষণভাবে দলীয় করণ হয়েছে, এবং এখন প্রশাসন যেহেতু 15 বছর আওয়ামী লীগকে সার্ভিস দিয়েছে, তারা এখন উঠে পড়ে বিএনপির পক্ষে কাজ করার চেষ্টা করছে, কারণ তাদের বিশ্বাস বিএনপি ক্ষমতায় আসবে। সো মানে ক্যাথলিক মোর দ্যান পোপ হয়ে যাচ্ছে তারা। সো তাদের আচরণ কি হবে নির্বাচনের দিন, এটাও একটা ফ্যাক্টর। এবং সরাইলের উনি আমার সঙ্গে অত্যন্ত অসৌজন্যমূলক ব্যবহার করেছেন। আমি একজন সাবেক সংসদ সদস্য, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনের এনরোলড অ্যাডভোকেট, এবং দীর্ঘ 25 বছরের প্র্যাকটিস আছে আমার এই সকল কিছু, এবং আমি সাবেক এমপি। উনি যে আচরণ করেছেন এটা দুঃখজনক, এবং এটা কোনো প্রফেশনাল আচরণের মধ্যে পড়ে না। এবং পরে আমি খোঁজ নিয়ে জানলাম যে উনি আওয়ামী লীগের সময় ভুয়া মুক্তিযোদ্ধার কোটায় উনি চাকরি নিয়েছিলেন। সো ওনাদের যে ওভার এনথুজিয়াজম বিএনপির প্রতি, এটা আমরা দেখছি, এবং এটার জন্য আমি নির্বাচন কমিশনে কমপ্লেইন দিয়েছি। ওনার বিরুদ্ধে দুদকেও 2টো মামলা চলছে আমার ইয়নোর বিরুদ্ধে। সেগুলো সব জানিয়ে আমি ইসিতে চিঠি দিয়েছি। এবং দেখুন, তখন আমি একটা সংবাদ সম্মেলন করেছিলাম যে আমি ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞেস করেছি যে আমাকে এই পর্যন্ত 60,000 টাকা জরিমানা করা হয়েছে। আমি ডিসিকেও এই প্রশ্ন করেছি, আপনারা এই যে বড় বড় সমাবেশ করছিল ওই সময় প্রাক নির্বাচনী প্রচারণার সময় জোটের প্রার্থী, তাদের ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন? ওনারা চুপ, তার মানে ওনারা কোনো পদক্ষেপ নেন নাই। কিন্তু আমি কমপ্লেইন দিয়েছি, কোনো সুরাহা হয় নাই। আমাকে 60,000 টাকা জরিমানা করা হয়েছে বিভিন্ন ধাপে ধাপে। আমাকে সশরীরে ডিসির ওখানে যেতে বলা হয়েছে। আমাকে নির্বাচনী এনকোয়ারি কমিটির কাছে আমার ব্যাপারে কমপ্লেইন দেওয়া হয়েছে। সো একটা ভেরি আনইভেন একটা প্লেইং গ্রাউন্ডে আমরা খেলছি, খুবই অসমতল একটা খেলার মাঠ। নিশ্চয়ই ওই ঘটনার পরে তো প্রশাসন আমার সঙ্গে তাদের যে আচরণ, আপনি তো তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথা, আপনি ইউ উইল আন্ডারস্ট্যান্ড ভেরি, আমি বলবো যে তারা নেগেটিভ, আমি কোনো পজিটিভ। আমার ভোটাররা দল মত নির্বিশেষে, আমার কোনো বিশেষ দলের ভোট ব্যাংক না, আমার কোনো বিশেষ গোষ্ঠীর ভোট ব্যাংক না, আমার কোনো বিশেষ ধর্ম বিশ্বাসের মানুষের ভোট ব্যাংক না, আমার ভোট ব্যাংকটা সবার। আমি যখন একটা পথসভায় যাই, সাধারণত 5-6 জন থাকে আমার সঙ্গে শুরুতে। আমি আগাতে থাকি, ওটা জলস্রোত হতে থাকে, আরো আগাতে থাকি, ওটা জনসমুদ্র হতে থাকে, আরো আগাতে থাকি, ওটা জনসভা হয়ে যায়। শেষে আমি যেখানে যাই দেখা যায় সেটা জনসভা। সো আলহামদুলিল্লাহ, মানুষের ব্যাপক সাড়া, এবং স্রোতের বিপরীতে দাঁড়ানোর কথা আপনি যেটা বলছিলেন, এটা তো আমার আমার রক্তেই আছে। আমার বাবা 1973 সালে এই আসন থেকে উনি নির্বাচন করেছিলেন, উনি জয়লাভ করেন, কিন্তু ওনাকে সংসদে যেতে দেওয়া হয়নি। তাহিরউদ্দিনকে জিতিয়ে আনা হয় এখান থেকে। তো
সেটা তো আমার রক্তে আছে, এবং সেই সময় ওনার যা বয়স ছিল এখন আমার ঠিক সেই বয়স। সো ইটস ইন্টারেস্টিং। বোধ কাজ করেছে। একটা হয়েছে যে যেই মানুষটা 17 বছর এত যুদ্ধ করেছে দলের জন্য, সেই মানুষটাকে যদি দলের প্রধানের মৃত্যুর দিন 31 ডিসেম্বর যেদিন উনি মারা গেলেন, সেই দিন সকাল 6টায় উনি মারা গেছেন, আমাকে বিকাল 3টায় বহিষ্কার করা হচ্ছে। এটা যে দল করতে পারে, সেই দলের ব্যাপারে তো নেতাকর্মীদের এবং সাধারণ ভোটারদের একটা নেতিবাচক ধারণা অটোমেটিক্যালি তৈরি হয়। আর সেকেন্ডলি যেটা তাদের মনে হয়েছে সেটা হচ্ছে যে এই আসনের মানুষের একটাই দাবি ছিল, আমরা কোনো জোটের প্রার্থী নেব না। এই একটাই দাবি। সেখানে এই এলাকায় মানুষ যিনি নন, এই দলের সদস্য যিনি নন, এই এলাকায় যার পিতৃপুরুষ বা নিজের কোনো রকম কোনো ঠিকানাই নাই, তিনি অষ্টগ্রামের ব্যক্তি, এটা যখন তাকে মনোনয়ন দেয়া হলো দল থেকে জোটের প্রার্থী হিসেবে, সাধারণ মানুষ এটাকে এক ধরনের অপমান হিসেবে নিয়েছে। যে আমাদের তো একটাই চাওয়া ছিল, ইভেন আমরা কোনো স্পেসিফিক্যালি বলিও নাই যে অমুককেই দিতে হবে, না দিলে আমরা কাজই করবো না, এটাও তো আমরা বলি নাই। আমরা শুধু বলেছিলাম জোটকে দেবেন না, সেই জোটকেই দেয়া হয়েছে। এই এলাকার মানুষের জোটের ব্যাপারে একটা খুব নেগেটিভ ইমপ্রেশন আছে, এক্সপিরিয়েন্স আছে। আমরা 2001-এ এখানে জোটের প্রার্থী ছিলেন, তখন আমাদের নেতা কর্মীদের কোন রকম কোনো মূল্যায়ন হয় নাই। 2008-এ সে কারণে জোটের প্রার্থী ফেল করে। 2001-এ ফজলুল্লাহ কামিনী ছিলেন। ফজলুল্লাহ কামিনী তো ওনার যে আচার আচরণ সেটা নেতা কর্মীদের মনে এখনো আছে। সেই কারণেই আমাদের জোটের ব্যাপারে আমাদের নেতা কর্মীদের এক ধরনের রিজার্ভেশন ছিল, বাট দল তো সেটাকে গ্রহণ করেনি বা সেটাকে পাত্তা দেয়নি বাংলা ভাষায় বলতে গেলে। অবাক হয়ে দেখলাম আমাদের প্রায় 50-এর উপরে বহিষ্কার হচ্ছে, কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। এক একজন বহিষ্কৃত হয়, মিষ্টি নিয়ে আসে, চলেন আমরা সেলিব্রেট করি। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার, এটা আসলে বললে বোঝানো কঠিন হবে। দলের ব্যাপারে কতটা বিরক্তি কাজ করলে নেতা কর্মীদের মধ্যে এই উচ্ছ্বাসটা তৈরি হয়। সো নেতা কর্মীরা একদম খুব স্পোর্টিংলি পুরো বিষয়টাকে নিয়েছে, এবং এটা এখন শুধু আমার নির্বাচন না, এটা সরাইলের সাধারণ ভোটার যারা, এটা এখন তাদের নির্বাচনে পরিণত হয়েছে। মানুষের একটা ভয়ানক স্বতঃস্ফূর্ত এবং উচ্ছ্বসিত সমর্থন সকল ইউনিয়নে, আমি আসলে কোন ইউনিয়নকে আলাদা করে বলতে পারবো না। মানুষের যে সাইকোলজিটা আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে যে আপা 15 বছর শেখ হাসিনার সময়কার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন, গণতন্ত্রহীনতা এগুলোর বিরুদ্ধে লড়াই করেছে। আবার গত 15 মাসে বা 18 মাসে, 1.5 বছরে যা যা অন্যায় হয়েছে, যার সাথেই হোক, আওয়ামী লীগের সাথে হলে সেটাও বা যার সাথেই হোক, সে অন্যায়ের বিরুদ্ধে আপা আওয়াজ তুলছে। সো এলাকায় একটা কথা ছড়িয়ে গেছে চারপাশে যে আপা আসলে কোন বিশেষ গোষ্ঠীর স্বার্থ বা বিশেষ গোষ্ঠীর পক্ষে অসত্য বয়ান কখনো দেয় না। আপা সবসময় সাহসিকতার সাথে সত্যের পক্ষে থাকে। এটা আমার পক্ষে কাজ করেছে। আমি 3.5 বছর এমপি ছিলাম, 2019-এর মে থেকে 2022-এর ডিসেম্বর পর্যন্ত, 3.5 বছর। এর মধ্যে করোনা গেছে 1.5 বছর। সেইভাবে ধরলে আমি 2 বছর এমপি ছিলাম। মানে সক্রিয় কাজ করার সুযোগ পেয়েছে 1.5 থেকে 2 বছর। এই 1.5 থেকে 2 বছর আমার খুবই সীমিত বরাদ্দ, নারী আসনের বরাদ্দ নির্বাচিত এমপির অনেক কম সংরক্ষিত আসনের। সেই সীমিত বরাদ্দে প্রতিটা পয়সা দিয়ে আমি আমার এলাকার কাজ করেছি। সো মানুষের ওইটা ধারণা আছে যে এই মহিলা সৎ, এই মহিলা কাজ করে, এই মহিলা আসলে উন্নয়ন হবে, এই মহিলা দাবি আদায় করে আনতে পারবে। সো এই সকল কিছু আমার পক্ষে কাজ করে। অনেক কেন্দ্রের খরচ বা অনেক ওয়ার্ডের খরচ তারা নিজেরা বেয়ার করছে। অনেকে এসে আমার হাতে টাকা দিয়ে যাচ্ছে যে আপনারা যারা বেয়ার করবে না তাদেরকে টাকাগুলো দিয়ে, প্লাস আমার প্র্যাকটিসের তো জমানো টাকা ছিল সেগুলোও কাজ করছে। সো এটা একটা কম্বাইন্ড এফর্ট, সবাই মিলে আমরা। ইসলামী তারা কিন্তু এই কথাগুলো আজকে প্রথম বলছে তা না, এটা তাদের নিজস্ব প্রিন্সিপাল, এই আদর্শের উপর ভিত্তি করেই কিন্তু তারা রাজনীতি করছেন। এবং যেই নারী সদস্যরা ওই দলের
প্রার্থী মানে সদস্য হচ্ছে, ওনারাও কিন্তু এটা জেনেই ওই দলটার জন্য কাজ করছেন। অনেকে বলছেন যে ঘরে ঘরে জামাতের নারী কর্মীরা যাচ্ছেন, মোটিভেট করছেন, ভোট দিতে বলছেন দাঁড়িপাল্লায়। তো এটা ওনাদের যারা নারী কর্মী আছেন তারা কিন্তু জেনে শুনে ওই দলটাতে গেছেন, কাজ করছেন, তারা নিজেরাও জানেন তারা আমির হবেন না। এবং আমি জামাতের কয়েকজন নেতার সঙ্গে আমার কাজের সুবাদে বিভিন্ন কনফারেন্সে দেখা হয়েছে, আলাপ হয়েছে। ওনারা আমি জিজ্ঞেস করেছিলাম ওনাদের নারী প্রার্থীর ব্যাপারে, ওনারা বলেছেন যে ওনারা নাকি ওনাদের যে নারী সদস্যরা আছেন তাদেরকে বলেছিলেন যে আপনারা কি কেউ এবার প্রার্থী হতে চান কিনা। ওনারাই নাকি বলেছেন যে না, এইবার আমরা চাই না, ভবিষ্যতে আমরা দেখব, এইবার আমরা নিজেরাই চাচ্ছি না। তো জামাতের এটা হচ্ছে স্ট্যান্ড, এবং এটার মধ্যে কোনো লুকোচুরি নাই। কিন্তু বিএনপি যেখানে তারা নারী অধিকার বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে, তারা নমিনেশন দিচ্ছে মাত্র 3%, এবং যে দলের নেতৃত্বে নারী ছিলেন কিছুদিন আগ পর্যন্ত, হ্যাঁ মৃত্যুর আগ পর্যন্ত, সেখানে তারা 3% নমিনেশন দিচ্ছে। অন দ্য টপ অফ দ্যাট ওই 3%-এর প্রত্যেকে পুরুষ কোটায় নমিনেশন পেয়েছে। তাদের কারো বাবা এমপি ছিলেন, মারা গেছেন, কারো বেশিরভাগেরই বাবা এমপি ছিলেন, মারা গেছেন, বা কারো ওয়াইফ গুম হয়েছে, হাজবেন্ড গুম হয়েছেন, ওয়াইফ পেয়েছেন নমিনেশন, কারো ভাই গুম হয়েছে, বোন পেয়েছে নমিনেশন। তো পারিবারিক কোটা। তো আমি তো বিএনপিতে গিয়েছিলাম সমান অধিকারের আশা নিয়ে, আমার মতো আরো হাজারটা নারী বিএনপিতে যুক্ত হয়েছে সম অধিকারের আশা নিয়ে। আমরা তো তাহলে অন্য দলে যেতে পারতাম। অন্তত জামাত তো এই লুকোচুরিটা করে নাই, তারা ক্লিয়ারলি বলেছে আমরা দেব না। তো যেই মেয়ে যাবে তারা জেনেই যাবে। বিএনপিটা তো দ্বিচারিতা, আপনি দ্বিচারিতাটা বিএনপি বলে, জামাতও তো তাহলে একই কথা বলছে। সংরক্ষিত আসনে তো জামাতের সদস্য গেছে, অতীতেও গেছে, ভবিষ্যতেও যাবে। তাহলে আর বিএনপি আর জামাতের মধ্যে নারী ক্ষেত্রে ডিফারেন্সটা কোথায়? এক। দুই হলো সংরক্ষিত আসনের কাজটা কি, যাতে সে পরবর্তী নির্বাচনে প্রিপেয়ার্ড হতে পারে ফিল্ডে নেমে কাজ করতে। আমি নারী আসনে ছিলাম, আমি সময়টাকে কাজে লাগিয়েছি, আমি ভোটারদের ঘরে ঘরে গেছি। আজকে দেখেন আপনি নিজেই বলছেন আমার গণজোয়ার। মানে এখানেই তো বিএনপির দ্বিচারিতা, এখানেই তো বিএনপির মুনাফেকি। জামাত তো কোনো মুনাফেকি করছে না। জামাত বলেছে আমার, এই জন্য তো আমরা জামাতে যাব না, কারণ আমরা টপে যেতে চাই। এটা গেল এক। দুই হলো জামাতে তো নারীরা আমির হতে পারবে না, কিন্তু যে কোনো পুরুষ যে শিবির করে সে একদিন না একদিন গিয়ে জামাতের আমির হতে পারবে। বিএনপিতে আপনি বলেন তো, জিয়া পরিবারের বাইরে কেউ বিএনপি চেয়ারপারসন হতে পারবে? এই কথা বলাও তো ব্লাসফেমি। বিএনপিতে হতে তো কেউ পারবে না, প্র্যাকটিক্যালি নারীও পারবে না, পুরুষও পারবে না। কত 1.5 বছর দেখুন, এর আগের যুদ্ধটা ছিল এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, আমার অস্তিত্বের লড়াই। তখন বিএনপির প্রধান হতে পারবে কি পারবে না এইরকম মানে একটা ইন্টেলেকচুয়াল আলাপের অবস্থাই তৈরি হয় নাই। কিন্তু গত 1.5 বছর তো আই ওয়াজ ভেরি ভোকাল এগেইনস্ট অল দি ইররেগুলারিটিস, যেই কারণে হয়তো আমাকে নমিনেশনই দেয়া হয় নাই। কিন্তু আজকে যখন এই প্রসঙ্গগুলো আসছে যে নারী কেন জামাতের আমির হতে পারবে না, তো তাহলে তো আমার প্রশ্ন যে বিএনপিতে কি কেউ জিয়া পরিবারের বাইরে গিয়ে চেয়ারম্যান চেয়ারপারসন হতে পারবে? এই প্রশ্ন তো অবধারিতভাবে চলে আসে। শেষ সম্পর্ক হবে না, কোনো দলের সাথে আমার বৈরিতাও থাকবে না। আমি সাধারণ মানুষের পক্ষে কথা বলবো, যেটা ন্যায্য সেটা বলবো, যেটা সত্য সেটা বলবো। এবং আমার এলাকায় আমার অনেক কাজ করতে হবে সোহরাব ভাই, বিকজ আমার এই এলাকাটা এত অবহেলিত। আমার এই এলাকায় হিউজ কাজ করতে হবে। গত 55 বছর এলাকায় কোনো কাজ হয়নি। আপনি আমার প্রত্যন্ত এলাকা আছে, আমাদের ওরাইলে আছে, রাজাপুর, রানীদিয়া, কাকরিয়া, ধামাউড়া, ধোবাজাইল, এই এলাকাগুলোতে মোটর সাইকেল ছাড়া কিছু চলে না। আপনি ভাবতে পারবেন না, ওটা কোনো রাস্তা নাই, ধুলা, শুধু ধুলা ধুলা ধুলা, বর্ষাকালে কাদা কাদা কাদা। সেখানে আমার রাস্তা তৈরি করার বিরাট প্রকল্প হাতে নিতে হবে। এদিক দিয়ে পাকশিমুলে, জয়দরকান্দি, তেলিকান্দি, আপনার পরমান্দপুর, ফতেপুর, বড়ইছড়া, এগুলোতে কোনো রাস্তা নাই। মানে আমরা যে কতটুকু অবহেলিত ভাটি এলাকা। আমি তো এগুলো প্রতিটা গ্রামে 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 12 ফেব্রুয়ারিতে অনেক কিছু নির্ধারণ হয়ে যাবে। আমাদের এখানে কিন্তু ভোটের কোনো স্ট্যাটিস্টিক্স নাই, 15 বছর কোনো ইলেকশন হয় নাই। সো কোন দলের ভোট বেড়েছে বা কোন দলের ভোট কমেছে, কোন দলের কত শতাংশ ভোট আছে, এই মুহূর্তে আমাদের পক্ষে বলা সম্ভব না। সুতরাং 12 ফেব্রুয়ারি অনেকের জন্য একটা চমক হতে পারে, এক। দুই হলো যদি কোনো দল সিঙ্গল মেজরিটি না পায়, একটা কোয়ালিশন গভর্নমেন্টের দিকে বাংলাদেশ যেতে পারে, একটা ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হতে পারে। তিন হলো
জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের শুরুটা হওয়া উচিত ছিল 24 সালের অগস্ট মাস থেকে। আমাদের জাতিকে ভয়াবহভাবে বিভাজিত করা হয়েছিল। এই জাতিকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারের ছিল। সেখানে আমরা একটা বিরাট ঘাটতি বা গ্যাপ দেখতে পাই। জাতি আরো বেশি বিভাজিত হয়েছে। মব কালচার নামে একটা নতুন সংস্কৃতির উদ্ভব হয়েছে। নারীদের প্রতি এক ধরনের তাচ্ছিল্য, অবমাননা সমাজে একটা জায়গা করে নিয়েছে। তো সকল কিছু সামলানো নেক্সট গভর্নমেন্টের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে আসতে পারে। অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, বিভিন্ন জায়গায় স্বপ্ন ভঙ্গ হয়েছে, আশা ভঙ্গ হয়েছে। হয়তো তারা চেষ্টা করেছে, কিন্তু যেহেতু তারা পলিটিক্যাল পার্সন না, একটা দেশ চালানো কিন্তু একটা পলিটিক্যাল পার্সন, একটা পলিটিক্যাল মাইন্ডের দরকার হয়। আপনাকে দিলে বা আমার একজন ডাক্তার বন্ধুকে দিলে ওনারা এটা পারবেন না, এটা হয় না। তো খুবই ভালো, কোনো অসুবিধা নাই, যার পক্ষে তৈরি হোক। ভোটটা যদি যেন সুষ্ঠু হয়, আমার চাওয়া এইটুকুই। ভোটটা যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়। প্রশাসন, পুলিশ যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে। ভোটাররা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে যায়। ভোটার টার্ন আউট যেন ভালো হয় এবং ফলাফল ঘোষণায় যেন কোনো ইঞ্জিনিয়ারিং না হয়। এইটুকুই আমার চাওয়া। এরপরে যেই দল ক্ষমতায় যাবে।